সন্ধ্যায় এই যন্ত্রটা নেমেছে, কিন্তু বাস্তব পরিস্থিতি এটাই যে জনতা মাত্র একদিন দেখা গিয়েছে, জনতা প্রচারে নেই। এবং আপনার বিটিডব্লিউ যারা আছে আপনাদের ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন যেটা বলে, সেই ইউনিয়নও একটা বড় অংশ প্রচার থেকে বিমুখ। আপনাদের ভোট ক্রমশ কমছে আলিপুরদুয়ার। লোকসভা ভোটের পর যদি বিধানসভা ভোট দেখেন, তারপরে যদি আপনারা পঞ্চায়েত বা পৌরসভা ভোটকে যদি না করেন, বক্তব্যে না ধরেন, তাও বলতে হয় ভোটের বিধানসভাতেও কমে। মানে দেখুন, জন বার্লার এখানে প্রশ্ন, তিনি তার মতো করে কাজ করছেন, একদম নিশ্চিতভাবেই তিনি তার মতো করে কাজ করছেন। প্রধানমন্ত্রী সবার পর থেকে তিনি নিজের দায়িত্ব নিয়ে তিনি নিজের স্টাইলে কাজ করছেন, নিজের ইনফ্রাস্ট্রাকচারে কাজ করছেন। এখন আপনারা যেটাকে ভোট কমার কথা বলছেন, 2021 সালের নির্বাচনের পর থেকে রাজনীতির একটা মৌলিক পরিবর্তন হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আর এখন যে নির্বাচনটা লড়ছে, সেই নির্বাচনটায় একমাত্র যিনি প্রাসঙ্গিক তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। কার্যত ভারতবর্ষের মানুষের কাছে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা এই নির্বাচনটা মানুষের চোখে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ নির্বাচনের আকারে চলে গেছে। মানুষ সমস্ত কিছুর মধ্যে মোদি দেখছে। আপনি গ্রামের মানুষকে জিজ্ঞাসা করুন, সে বলছে মোদিকে ভোট। প্রার্থী যিনি আছেন তিনি মোদির প্রতিনিধি মাত্র, প্রার্থীরা নিমিত্ত মাত্র হয়ে গেছে। আর লড়াই তো অসম্ভব। লড়াইয়ে কে আছে? পশ্চিমবঙ্গে কার্যত কোনো জোট নেই, এবং যারা জোট তৈরি করেছেন তাদের মধ্যেও কোনো ঐক্যমত্য নেই। কংগ্রেস, সিপিএম এবং অন্য দল আইএসএফ এর ওপর নির্ভর করে যে ব্লক ভোটের রাজনীতি যারা করতে গেছিল, সেটা বিফলে গেছে। এবং সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে 543 বনাম 45, সেটা তো কোনো লড়াই হতে পারে। আর মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে এই লড়াইটাকে বা সম্পূর্ণ রাজনৈতিক বিতর্কটাকে বিধানসভা কেন্দ্রিক করে ফেলছে। মুখ্যমন্ত্রী গত 3 সপ্তাহের বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি জেলা পরিষদের নির্বাচনে ভাষণ দিচ্ছেন, কিংবা বড় জোর কোনো বিধানসভার উপনির্বাচনে ভাষণ দিচ্ছেন। এই লড়াই দেশের সরকার গঠনের লড়াই, এবং এই দেশের সচেতন মানুষ স্থায়ী সরকার, নির্ণায়ক সরকার, স্থিতিশীল অর্থনীতি, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দেবে। গত লোকসভা নির্বাচন যদি আমরা ধরি, তাহলে পাহাড়কে বাদ দিলে সমতলে আলিপুরদুয়ার কেন্দ্র একমাত্র কেন্দ্র যেখানে বিজেপি সর্বাধিক ভোটে জিতেছে, 2,41,43,000 সামনে। পাহাড়কে বাদ দিলে, রাজস্থান বাদ দিলে, এবার আপনারা কি আশা করছেন? 3 লক্ষের মার্জিন বেরোবে। কি করে, কি অপর অঙ্কে? অঙ্ক, রাজনীতির অঙ্ক, অর্থনীতির অঙ্ক, জীবন বিজ্ঞানের অঙ্ক কোনোদিন 2 2 4 হয় না। পলিটিক্স এর নির্দিষ্ট ভাষা আছে, নির্দিষ্ট সংস্কৃতির যে গতি আছে। আপনি ভোটের ফলাফলের পর আমার সঙ্গে আপনার দেখা হবে। 3 লক্ষের বেশি ব্যবধানে এখান থেকে মনস্টিকা নির্বাচন। এই ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, 1 লক্ষ কমে গেল। জন বার্লা বলেছিলেন রেলের একটা অনুষ্ঠানে 4 লক্ষ ভোটে জিতবেন মনস্টিকা নিজে বলছে 3.5 লক্ষ ভোটে জিতবেন, আপনি বলছেন 3 লক্ষ। আমি বলেছি 3 লক্ষের বেশি মার্জিন হবে। পশ্চিমবঙ্গের বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। একটা রাজনৈতিক দল যখন নির্বাচনে লড়ছে, সে সরকার গঠনের জন্য নির্বাচন লড়ছে। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে আনুষঙ্গিক যত চর্চা হয়, যত আলোচনা হয়, তার মধ্যে সংবাদ মাধ্যম থাকে, তার মধ্যে সচেতন মানুষ থাকেন, এবং মানুষের একটা উপযুক্ত হয়ে যায় এই সময় রাজনৈতিক চর্চা। তো সেই জন্য ভোটের জেতার অঙ্কের মার্জিনটা আপনারা করবেন, জেতাটা আমাদের লক্ষ্য। আর এখানে প্রার্থীর কাছে, দুজন প্রার্থীর কাছে দুটো চ্যালেঞ্জ আছে। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে মার্জিন বাড়ানো, আর তৃণমূলের কাছে চ্যালেঞ্জ হচ্ছে মার্জিনটা কমানো। এখানে জেতা হারার কোনো লড়াই নেই। সারা ভারতবর্ষে কোথাও জেতা হারার লড়াই নেই, এবং পশ্চিমবঙ্গেও জেতা হারার লড়াই নেই। উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি খাতা খুলতে পারবেন না। দক্ষিণবঙ্গে নির্বাচন ঢোকার সঙ্গে সঙ্গে মে মাসের মাঝামাঝি আপনি পরিস্থিতি দেখবেন যে তৃণমূল কংগ্রেসের বিজয় ঘন্টা কার্যত তখনই বেজে যাবে। একটা প্রশ্ন করছি, আপনি আমার একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন না, আপনাদের লড়াই হলো মার্জিন বাড়ানো, আর তৃণমূলের লড়াই হলো মার্জিন কমানো। লক্ষ্য
লক্ষ্য এটা এরকম কিছু হতে যাচ্ছে, মানে ওইদিকেও হতে পারে, ওইদিকেও যেতে পারে বিষয়টা, মানে আপনাদের দিক থেকে ওইদিকেও যেতে পারে, মানে মার্জিন বাড়ানোর থেকে মার্জিন তৃণমূল তো নির্বাচন হেরেই গেছে, তৃণমূল কোনো জায়গায় লড়াই নেই। আপনি মনে করছেন তৃণমূল কংগ্রেস লড়াই, তৃণমূল কংগ্রেস লড়াই নেই। আপনি সন্দেশখালীর যে প্রতিবাদী মানুষগুলোর দেখছেন তারা তো তৃণমূল কংগ্রেস। আমি সেই মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে, মানুষ পণ্য নয়, মানুষকে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে কেনা যায় না, মানুষের পর সেটা প্রমাণ করে। লাস্ট একটা প্রশ্ন আমি যেটা মানে বললাম সেটা হলো কি মার্জিন কি কমতে পারে এবার বিজেপি, যেমন কি সন্দেহ হচ্ছে? আমি তো বলছি আমাদের মার্জিন 3 লক্ষের পর থেকে শুরু হবে বাড়া। গতবারের মার্জিনকে টপকে গিয়ে জিতবে এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান হবে। আপনি আবার বলছি পাহাড় বাদ দিয়ে সবচেয়ে বেশি ব্যবধানে। রাজ্যের মধ্যে হবে না? হ্যাঁ, রাজ্যের মধ্যে হবে না? আমি তো উত্তরবঙ্গের কথা বলছি, আপনি রাজ্যের প্রশ্ন আনছেন কেন? কতবার রাজ্যের মধ্যে হয়েছিল? কতবার রাজ্যের আমি বলছি রাজ্যে দক্ষিণবঙ্গে আরো বেশি ভোটে হচ্ছে। না, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আলিপুরদুয়ারের আপনি যদি শুরু করেন, আপনি শুরু করেন, দাদাকে করতে দিন। একটা প্রশ্ন, এটা কার ক্যামেরা চলছে? এটা 1 মিনিট দাঁড়াও না, দাঁড়াও, এটা কার ক্যামেরা চলছে? এটা করুন, সেটাই এই ক্যামেরাটা কার? হ্যাঁ, তো কি করবো? ঘুরে যাচ্ছে ক্যামেরা না, এখানে লেগে এটা পুরো ঘুরে গেছে। ধরুন একটা কথা বলি, 1 সেকেন্ড দাঁড়াও, একটা কথা শুনুন। বলছি শোনো না, বিজেপি নেতাদের গাড়িতে টাকা পাওয়া যাচ্ছে। উত্তরের 2 বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা। নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে টাকা উদ্ধার। মালবাজারের বিজেপি কনভেনারের গাড়ি থেকে 7,75,000 টাকা মিলছে। জলপাইগুড়ির বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর গাড়িতেও টাকা। গাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার প্রায় 1,30,000 টাকা। কি বলবেন? আমার বিষয়টা জানা নেই, কিছু বলতে পারবো না। নির্বাচনী আয়োগ আছেন, তারা বিষয়টি দেখবেন, কার টাকা কিভাবে গেছে তারা দেখবেন। দাদা একটা জিনিস একটু জানতে চাইছি, এই যে আপনি বললেন না প্রথমেই জনবাজার বা নিজের স্টাইলে প্রচার করছে, স্টাইলটা কি? মানে মানুষ সেটা আপনাকে বলবো কেন? আমি নির্বাচনের লড়াই লড়েছি, আমি কিভাবে নির্বাচন লড়বো, কিভাবে আমার রণনীতি হবে সেটা সংবাদপত্র ঠিক করবে, সেটা সাংবাদিকদের বলতে হবে। নাকি না এই মানুষের সামনে না গিয়ে প্রচার, এটা মানে কিরকম? সেটাও স্টাইল। মেঘের আড়াল থেকে তীর ছড়ে গেছে, মেঘনাথ করে স্যার, আমাদের রাজ্যের 41টা আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেছে। 41টা আসনে আপনাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, কিন্তু এখনো ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা হয়। ডায়মন্ড শপ, ডায়মন্ড মডেল কি হলে প্রার্থী করবে, আর এবার ডায়মন্ড হারবার থেকে বিজেপি প্রার্থী দিয়ে যাবে। দাদা আপনি শুরু করুন। বলছি নেক্সট প্রশ্ন হচ্ছে যে হেলিকপ্টার আয়কর হানা, অভিষেকের হেলিকপ্টার আয়কর হানা, অফিসারদের হেলিকপ্টার তল্লাশি চালিয়েছে। এটা সব জায়গায় চলবে। এটা শুধু হেলিকপ্টার হানা বা আয়কর হানা শব্দটা বলা ভুল। এটা নির্বাচন কমিশনের নির্দেশ। সমস্ত রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়েছে এবং সমস্ত রাজনৈতিক দল যারা চার্টার প্লেন বা চপার ব্যবহার করে সেখানে ওখানটায় যাবে। এটার সঙ্গে কোনো প্রতিহিংসার ব্যাপার নেই। আর চ্যালেঞ্জ করে যাচ্ছেন সব আয়নার সামনে দাঁড়িয়ে। সমস্ত চ্যালেঞ্জ 7 তারিখের পরে জুন মাসে আর থাকবে না। স্যার আমার একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্ন হয়তো রিপিট হবে অল্প। লাস্ট কেন আরও সেটা হচ্ছে যে লোকসভা এবং বিধানসভাতে আপনারা রেজাল্ট ভালো করলেও বা জিতলেও পঞ্চায়েত ভোটে আপনাদের রেজাল্টটা পরপর খারাপ হচ্ছে, এর কারণ কি? পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন করে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কুমোরটুলির অসুর রূপে যাকে রাজ্য নির্বাচন কমিশনার বসিয়েছিলেন, সেখানে নির্বাচন কী হয়েছে মানুষের জানা। ব্যালট পেপার খেয়ে নেওয়া হয়েছে, বারবার এক কথা আর বলতে লাগে না। রক্তাক্ত করে দেওয়া হয়েছে নির্বাচনকে, 50 জন মারা গেছে। রাত্রি 1টার সময় মহিলা জয়ী জেলা পরিষদের প্রার্থী হাত থেকে ব্যালট পেপার মানে জয়ী সার্টিফিকেট নিয়ে রিকাউন্টিংয়ের নামে অন্যকে ঘোষণা করে দেওয়া হয়েছে। ব্যবস্থা জান, এটা জানা। পঞ্চায়েত নির্বাচন কী পরিস্থিতিতে হয়েছে তার সবচেয়ে বড় উদাহরণ হল দিদির রক্ষা কবচ যে প্রোগ্রাম নিয়েছিলেন পঞ্চায়েতকে কেন্দ্র করে। কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত কেউ গ্রামের ভিতরে যেতে পারে। তার জন্য একটা ভাটা যাত্রা হয়েছিল।
3,500 পুলিশদের সঙ্গে নিয়ে গ্রামের বাইরে নিয়ে তো দখলদারির রাজনীতি চাই। স্যার নির্বাচনী রণকৌশল বলছেন না, এটা আপনাদের সিক্রেট, কিন্তু হ্যাঁ কেউ বলে না, কিন্তু নির্বাচনে যে ইস্তেহার, উত্তরবঙ্গের জন্য আপনাদের আলাদা কোনো ইস্তেহার আছে কি? উত্তরবঙ্গের জন্য আপনাদের কোনো নির্বাচনী প্রতিশ্রুতি আলাদা? কেননা আপনাদের সাংসদ গত 5 বছরে, যেটা মানুষ বলছে, বিরোধীরা বলছে, কোনো রকম উন্নয়নমূলক কাজ করতে পারেনি, তার প্রমাণ একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটা মুখ থুবড়ে পড়েছে ইনাগুরেশনটাও। কি বলবেন? দেখুন, এমপি ল্যান্ড খরচা করার ক্ষেত্রে নোডাল অথরিটি হচ্ছে রাজ্য, এবং সেখানে সে কাজ করতে দেওয়া হয় না। আপনি বলছেন উন্নয়নের কথা, উত্তরবঙ্গে কেন গোটা দক্ষিণবঙ্গে কোভিডের সময় ত্রাণ পর্যন্ত বন্টন করতে দেওয়া হয়নি আজকে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের এবং বিশেষ করে বিজেপি সাংসদদের। এই পরিস্থিতির মধ্যে তো আমরা ছিলাম। উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি উত্তরকন্যা তৈরি করছি, আর উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে কলকাতায় যেতে হবে না, নিয়ম করে সেক্রেটারি এবং মিনিস্টাররা এখানে বসবেন। আপনারা সাংবাদিকরা আপনারা প্রশ্ন করুন তৃণমূল কংগ্রেসকে, বাজেটারি অ্যালোকেশন কত? একজন তৃণমূল কংগ্রেসের নেতার সাহস আছে বিধানসভায় দাঁড়িয়ে কেউ রেকর্ড দেখিয়ে দিতে পারবেন? প্রশ্ন করেছেন যে এই সামান্য ছিটে ফোটা টাকায়, যেটায় জল গরম পর্যন্ত করা হচ্ছে না, আরো টাকা বাড়ানোর দাবি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে কোনোদিন কোনো উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক এই প্রশ্ন করেছেন? কোনো মন্ত্রী বলেছেন? গৌতম দেব অতীতে কোনোদিন বলেছেন? এখন যারা দায়িত্বে আছে তিনি বলেছেন যে টাকা উত্তরবঙ্গ উন্নয়নের জন্য আসে, হাইয়েস্ট খরচা হচ্ছে 41%, অ্যাভারেজ যদি দেখেন 24%। এটা হচ্ছে পরিস্থিতি। আর আজকে উন্নয়নের এই কারণের জন্যই এখানে বিচ্ছিন্নতার স্লোগান ওঠে। মানুষ নিজেদের দক্ষিণবঙ্গ থেকে আলাদা করে ভাবতে চায়, এর কারণ হচ্ছে অনুন্নয়ন। আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অক্ষুণ্ণ রেখেই এখানে সুষম বিকাশ সম্ভব, এবং সেটা আমরা করে দেখাবো। স্যার আপনার স্যার আপনার কথাতেই সেটা পরিষ্কার যে বাংলাতে যতদিন তৃণমূল আছে, আপনারা কেন্দ্রে থাকলে পরেও, জিতলে পরেও কোনো কাজ করতে পারবেন না। আপনি নিজেই বললেন বাধা পাচ্ছেন, উন্নয়ন বাধা দিচ্ছে, আপনি কোনো কাজই করতে পারছেন না, যেটা উত্তরে বললেন। সেই ক্ষেত্রে তার মানে কি বাংলার থেকে এই মুহূর্তে তাহলে আপনাদেরকে চুজ করবে কেন মানুষ, যেখানে বাংলাতে এখনো তৃণমূল আছে? মানুষ রাজনীতি সচেতন, মানুষ চুজ করে। মানুষ জানে 26 সাল পর্যন্ত কোনো মানুষ অপেক্ষা করতে পারে, এই সরকারটা 26 সাল পর্যন্ত থাকবে। বলছেন আপনি ডাবল চেষ্টা করেন, আপনি ডাবল ইঞ্জিন সরকার 2025 সালে, তাহলে 26 অব্দি কোনো উন্নয়ন হবে না কেন্দ্রের থেকে? তাহলে 26 অব্দি কোনো উন্নয়ন করতে আপনি পারবেন 80 কোটি মানুষের রেশন দেখতে পাচ্ছেন না, বাড়িতে বাড়িতে জল দেখতে পাচ্ছেন না, আপনি কোভিডের সময় দেখতে পাননি, আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন না। আয়ুষ্মান ভারতের 70 বছরের মানুষকে যুক্ত করা হচ্ছে। পৃথিবীর পঞ্চম অর্থনৈতিক শক্তি আজকে ভারতবর্ষ। আজকে সারা ভারতবর্ষে মৎস্যজীবীদের জন্য, কৃষকদের জন্য, মহিলাদের জন্য যে বিপুল কর্মযজ্ঞ চলছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আপনার পাশের রাজ্যে দেখুন পশ্চিমবঙ্গ ব্যাহত হয়েছে। তার কারণ হচ্ছে এরা উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে। আর আপনি 2026 জন্য যে প্রশ্ন করছেন, আমার 2026 পর্যন্ত তৃণমূল সরকার এখানে থাকবে না। सर आपसे एक सवाल है कि नॉर्थ बंगाल में पहली दफ़ा का ये वोट चालू हो रहा है, और किस बेसिस से आप लोग पहली दफ़ा वोट जो है 3 जिले में हो रहा है, 3 कॉन्स्टिट्यूंसी में, तो क्या बेसिस पे आप लोग को दिमाग आप लोग दावी कर रहे हैं कि आप लोग जीतेंगे? नॉर्थ बंगाल में सबसे पहला यही 3 कॉन्स्टिट्यूंसी में वो अभी चालू इलेक्शन पहली दफ़ा में चालू हो रहा है ना, कौन सी क्या दावी है आप लोगों को जिसमें आप बेसिस पे आप लोग डिमांड करेंगे? जनता की विश्वास, क्या है? जनता की आशीर्वाद, जनता से पूछिए, जनता की प्यार, जनता की नरेंद्र दामोदर दास मोदी के ऊपर आस्था, विश्वास, इसी का ऊपर निर्भर करके हम लोग ये दावे कर रहे। दावा नहीं, ये काल की दीवार पे लिखा गया एक स्लोगन है। ये 2024 की 15 अगस्त फिर दिल्ली के लाल किला से नरेंद्र दामोदर दास मोदी इस जाति को संबोधित करेंगे। लाल किला में मोदी और रेड रोड में दीदी,
ये 2024 का हिसाब है। 25 में क्या होगा, माने रेड रोड में बिजली रहेगी कि नहीं, इसके ऊपर हम लोग देखिए एक सेकंड अमलान एक मिनट एक सेकंड ये तीन जो पहले दफा में वोट रहा है 3 जगह में, ये 3 जगह में अभी तक भी आप लोगों का जो एमपी रहा एक भी कोई काम नहीं किया है। जनता का ये कंप्लेंट है, एक जगह में कोई भी काम नहीं हुआ है 5 सालों में। आप लोगों का जो जनता एमपी है, आपका पास कंप्लेन क्या होगा? जनता तो हम लोगों को बोल रहा है कि भी काम नहीं कर पाए, ये तृणमूल कांग्रेस का कारण। तृणमूल को जल्दी हटाइए, सिर्फ आप लोगों को जितने से नहीं चलेगा। ये सरकार 26 तक जाना नहीं चाहिए। हम भी तो घूम रहे हैं सुबह से, जनता की यही बात है। हर मार्केट पे घूमा, हर दुकान पे गया, नवगढ़ पे गया, जनता का जो माहौल है, मूड जो बन गया है। आपका पूरा उत्तर बंगाल में तृणमूल का सफाया, पिछले का मार्जिन जो था इस बार मार्जिन उससे ज्यादा हो। বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পিএসসি চেয়ারম্যান সুমন কান্ডিদারকে করা হয়েছে, আপনাদের পিএসসি চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান সুমন কান্ডিদারকে করা হয়েছে। সুমন কান্ডিদার আপনাদেরও লোক আমাদেরও লোক। তো এটাকে কেমনভাবে দেখছেন আর কি? এত গুরুত্বপূর্ণ একটা পদে সুমন কান্ডিদারকে বসানো হয়েছে। মানে এই মুহূর্তে সেটা আপনি একমাত্র বিমান বসুকে জিজ্ঞেস করবেন, বিমান বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে হবে। উনি হচ্ছেন এই যুগের আধুনিক ধৃতরাষ্ট্র। উনি বিশ্বজিৎ দাসকে দেখতে পান না, শ্রীকান্ত কল্যাণীকে দেখতে পান না, মুকুল রায়কে দেখতে পান না। উনি বিজেপি থেকে যারা ওখানে চলে যায়, ওখানে যারা গদ্দার থাকে, ওপাশে গিয়ে যারা গদাধর হয়ে যায়, উনি তাদের গদ্দারই ভেবে থাকেন। এর উত্তর তো বিমানবাবুকে দেওয়া উচিত। বিমানবাবুর যদি সামান্য আত্মমর্যাদা থাকতো, তাহলে যেদিন কৃষ্ণ কল্যাণী পিএসসি চেয়ারম্যান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে গেলেন, তো সেদিন তার পদত্যাগ করা উচিত। হয়ে যাবে কিছু বলার আছে আপনার? আপনার কিছু আমার বলার একটাই আছে, উত্তরবঙ্গ থেকে তৃণমূল খাতা খুলতে পারবে না। গতবারের থেকে আমাদের মার্জিন বাড়বে। এই নির্বাচনে যত প্রার্থী লড়ছে, নিমিত্ত মাত্র ভবসব্যসাচী, সেই গীতার বাণীর মতো হয়ে গেছে। প্রার্থী সমস্ত জায়গায় নরেন্দ্র মোদী, এটা বিজেপি ঠিক করে। নরেন্দ্র মোদী কথা বলেন 543টা আসনে আমি প্রার্থী। মোদীর গ্যারেন্টির মানে গ্যারেন্টি শেষ করার গ্যারেন্টি। এটা একটা পশ্চিমবঙ্গের ন্যারেটিভ তৈরি হয়েছে সারা দেশের মধ্যে। মানুষ এটাকে প্রেসিডেন্সিয়াল ফর্মে ইলেকশন দেখতে চাইছে। সব জায়গায় জিজ্ঞেস করছেন বলছে কাকে, আমরা মোদীকে। এটাও কিন্তু নর্থ বেঙ্গলের চিত্র। আমি এই ছোট রাজনৈতিক কর্মী হিসেবে 4 দশক রাজনীতিতে আছে, যেখানে যা ঘুরছি আমি দেখছি প্রার্থীকে নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা যেটা হচ্ছে মোদীকে নিয়ে। তবে অন্যান্য প্রার্থীর থেকে এই কেন্দ্রে আপনার প্রার্থীর একটা অ্যাডভান্টেজ আছে, মনোজ ভালো ছেলে, এইটা কিন্তু মানুষ বলছে এখানে। এবং শুধু এখানে নয়, মানে আপনি যদি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কলকাতার, তারাও বলবে মনোজ ভালো ছেলে। আপনি তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতাদের সঙ্গে যদি কথা বলেন, তারাও বলবে মনোজ ভালো ছেলে। তৃণমূল এখানে লড়াইয়ের নেই, উত্তরবঙ্গের লড়াইয়ের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে গরম ভাষণ বা চ্যালেঞ্জ দিচ্ছেন, সেটা দিচ্ছেন শুধুমাত্র যাতে তাদের বুঝে এজেন্ট বসানো যায়, কর্মীরা হতোদ্যম হয়ে বসে না যায়। যারা তৃণমূল কংগ্রেস করেন তারা তো রাজনৈতিক কর্মী, তারা বোঝেন, তারা মাটির গন্ধটা জানেন। তার সবাই তো আর রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি হয় না, যে সিনেমা স্টার ছিলাম এসে দাঁড়ালাম, ক্রিকেটার ছিলাম এসে নির্বাচনে লড়লাম। যারা পোস্টার মেরে রাজনীতি করেছেন তারা তো বোঝেন। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি বারবার বলেন তিনি প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি পোস্টার মারা থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার পর্যন্ত ওঠার আগে। সুতরাং তিনি গন্ধটা বুঝতে পারছেন মাটির, তিনি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন। আর সেই আতঙ্ক, হতাশা এবং কর্মীদের উজ্জীবিত করবার জন্য তিনি এই বক্তৃতা রাখছেন। এবং তার স্ট্র্যাটেজি একটাই, এই নির্বাচনটাকে যেন মনে হয় বাংলার মানুষের সামনে বিধানসভা নির্বাচন, মমতার বিকল্প নেই, বাংলার মেয়ে, এই পয়েন্টটাকে তিনি নিয়ে আসতে চাইছেন। আর আমরা বলছি এই নির্বাচনটা কেন্দ্রে স্থায়ী সরকার গঠন, নির্ণায়ক সরকার গঠন, স্থিতিশীল অর্থনীতি, গতিশীল সমাজ, তার নির্বাচন। তরুণ প্রজন্ম আজকে নরেন্দ্র মোদীর চোখ দিয়ে ভারতবর্ষকে দেখার স্বপ্ন দেখছে। এখন প্যারাডাইম শিফট হয়ে গেছে। এখন সারা পৃথিবীতে যেখানে যত সমস্যা, সেখানে ভারতবর্ষকে ডেকে পাঠানো হচ্ছে। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এই জায়গায় পৌঁছেছে, রাষ্ট্রপ্রধান প্রোটোকল ভেঙে পায়ে হাত দিয়ে প্রণাম করছে।
অবাক বিষয়ে তারা তাকিয়ে দেখেছেন যখন ইউরোপে রিসেশন চলছে, আমেরিকায় দুধের দাম যখন 30% বেড়েছে, পেট্রোলিয়ামজাত পণ্য বৃদ্ধি হয়েছে, আমরা আমাদের জিডিপিকে পৃথিবীর 1 নম্বর জায়গায় ধরে রাখতে পেরেছি এবং বহু ক্ষেত্রেই আজকে ইউরোপ পিছনের দিকে চলে গেছে, আমরা এই আসছি সামনে। সুতরাং আজকে ভারতবর্ষের এই যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন, এটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত যে যেখানে বিনা রক্তক্ষয়ে সরকারের পরিবর্তন হয়ে যায় 5 বছর অন্তর। দুর্ভাগ্য একটাই, পশ্চিমবঙ্গ আজকে বিহার উত্তরপ্রদেশে এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু আজকে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা যারা দাবি করতাম আমরা রেস্ট অফ দ্য ইন্ডিয়ার থেকে কালচারালি হেড, আমরা কিন্তু সে জায়গা থেকে বেরোতে পারছি না। আমরা আজকে পয়লা বৈশাখের দিনে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, আর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা তৃণমূল কংগ্রেসের সকল কর্মী, বামফ্রন্ট, কংগ্রেস, সবাই যে এখানে আছেন ভালো থাকুন, আনন্দ থাকুন এবং বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আজকের দিনে তিনি যেন চোট মুক্ত থাকেন, তার আর যেন কোনো আঘাত টাঘাত না লাগে, এটাও যেন সফল। দাদা, আগামীকাল মুখ্যমন্ত্রীর সভা আছে আলিপুরদুয়ারে এবং তার পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড, এর কোনো এফেক্ট কি পড়তে পারে আলিপুরদুয়ারে? এর কোনো এফেক্ট কি আলিপুরদুয়ারে পড়তে পারে বলে মনে হয়? দেখুন, পাঁচিলকে যদি আপনি সকাল থেকে ধাক্কা মারেন সেটা করবে না, আর জলের ওপরে যদি তরোয়াল চালান জল কেউ ভাগ করতে পারবে না। মানুষ নিজেদের জীবন দিয়ে, যৌবন দিয়ে 10 বছর দিয়ে তৃণমূলের উত্থান পতনটাকে স্পর্শ করে। মানুষ একবার দেখেছে যে চুরি করে চাকরি বিক্রি, মানুষ আর পানের দোকানে খোলা সরকারি চাকরি বিক্রি হচ্ছে, সেই অবস্থাটা নিয়ে আসে। সংখ্যালঘুদের একটা, আমার লাস্ট কোশ্চেন, সংখ্যালঘুদের একটা অংশ ভয় পাচ্ছেন যেহেতু এনআরসি সিএ, এই বিষয়টা আমরা বাতাসে কান পাতলেই শুনতে পাচ্ছি যে সংখ্যালঘুরা, এটা তাদের মধ্যে আতঙ্কিত এবং প্ররোচনা তৈরি করা হচ্ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বিএসএফকে আক্রমণ করছেন এবং যে ভাষায় আক্রমণ করছেন, তৃণমূল যে ভাষায় কথা বলছে, এটা তো কাশ্মীরের যারা বিচ্ছিন্নতাবাদী আছেন তারা বলে। চরিত্র হনন করা হচ্ছে আজকে সেন্ট্রাল ফোর্সেস। আজকে মুখ্যমন্ত্রীর ধরনের বিবৃতির কারণে এনআইএ আক্রান্ত হয়েছে। খাগড়াগড় বিস্ফোরণে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট পাকিস্তানের ডন দ্য নেশনের ব্যানার হেডলাইন হয়েছে, প্রত্যেকটা মানে টিভি চ্যানেল 3 দিন ধরে সেটাকে চালিয়েছে। এটা তো রাজ্যের পরিস্থিতি। ভয় পেলে ভয়টা থেকে কাটিয়ে উঠতে হবে। ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং উদ্বাস্তুদের স্বার্থেই আজকে সিএ দরকার, আর এটা নাগরিকত্ব দেবার আইন, কেড়ে নেবার নয়। একই সঙ্গে মনে রাখতে হবে এটা ধর্মশালা। থ্যাংক ইউ।